মাত্র এক ভিডিওতে মার্কেটিং দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার ক্লিয়ার। আজকে আমরা পড়ব মার্কেটিং দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, যেটা কিনা বিপণন কার্যাবলী। এবং এই অধ্যায়টা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেই সাথে অনেক বেশি সহজ। তোমরা যদি মার্কেটিং দ্বিতীয় পত্রের অন্যান্য চ্যাপ্টারের সাথে তুলনা করো, পণ্য বা পণ্যের মূল্য নির্ধারণ, বাজার বিভক্তিকরণ, সেই তুলনায় এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি। এখানে শুধুমাত্র আমরা কি পড়ব, এখানে আমরা বিপণনের উৎপাদনের আগে কি ধরনের কাজ হয়, উৎপাদনের সময় কি ধরনের কাজ হয় এবং উৎপাদন করে ফেলছি, বিক্রয় করে ফেলছি, এরপরে কি ধরনের কাজগুলো হয়ে থাকে আমরা এ বিষয়ে পড়ব। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু কনফার্ম তোমাদের একটা সৃজনশীল থাকবে। সো চলো দেখে নেই আমাদের এই চ্যাপ্টারে মূলত কি কি টপিক থাকবে। আমাদের এই চ্যাপ্টারের পুরো বিষয়টাই মূলত বিপণন কার্যাবলী নিয়ে। সো আমরা যদি একটু মার্ক করে দিই, এটা মূলত বিপণন কার্যাবলী নিয়ে। এখানে আমি আগেই বলেছি যে আমরা বিপণনের ক্ষেত্রে কোন ধরনের কাজগুলো করব, সেই কাজগুলো নিয়ে এখানে বেশিরভাগ কথাবার্তা। এবং এখানে উৎপাদন পূর্ববর্তী, উৎপাদন সময়কালীন, উৎপাদন পরবর্তী অনেক ধরনের কার্যাবলী আছে, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই 6টা, যেখান থেকে আমাদের সৃজনশীলগুলো হয়ে থাকে বেশিরভাগ সময়। সেটা হচ্ছে ক্রয় বিক্রয়, যেটা আমাদের মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে। এরপরে পরিবহন, যেটা আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ, যেটা আমাদের সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপর আছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। এই টপিকটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা সৃজনশীলের ক এবং খতে সবচেয়ে বেশি থেকে থাকে। এরপর আছে প্যাকেজিং, বিজ্ঞাপন, যেটা কিনা আমাদের তথ্যগত উপযোগ সৃষ্টি করে। সো এই কয়টা টপিক নিয়েই আমাদের এই চ্যাপ্টার। চলো আমরা দেখে নিই আগে বিপণনটা কি। তোমরা 1 এবং 2 নাম্বার চ্যাপ্টার যারা পড়ে এসেছো তারা জানো যে বিপণন বা মার্কেটিং কিন্তু এখনের দিনে শুধুমাত্র ক্রেতাকে আমার পণ্য সম্পর্কে জানানো নয়, ক্রেতাকে আমার প্রোডাক্টটা মার্কেটে এসেছে, এটার অ্যাট্রিবিউটসগুলো, এটার বৈশিষ্ট্যগুলো জানানো কিন্তু শুধুমাত্র বিপণনের কাজ নয়। বিপণনের কাজটা আরও অনেক ভাস্ট। যদি আমরা একদম বইয়ের ভাষায় বলি, বিপণন হচ্ছে আমার কাস্টমারের জন্য বা ভোক্তাদের জন্য ভ্যালু তৈরি করা এবং তার এই ভ্যালু তৈরি করার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্যও কি ভ্যালু জেনারেট করা। তার মানে বলতে পারি সহজে ভ্যালু আদান প্রদান। এখন আমরা ক্রেতাদেরকে ভ্যালু হিসেবে কি দেই? আমরা পণ্য, সেবা, অভিজ্ঞতা, তথ্য অনেক কিছু দিয়ে থাকি। আর ক্রেতারা আমাদেরকে ভ্যালু হিসেবে কি দেয়? সেটা দেয় হচ্ছে মূলত টাকা বা অর্থ, যার বিনিময়ে তারা আমাদের কাছ থেকে এই পণ্য, সেবা, অভিজ্ঞতাগুলো ক্রয় করে থাকে। এবং বিপণনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি অনেকগুলো কাজ করে থাকি, যেগুলোকে খুব সহজে আমরা বিপণন কার্যাবলী বলি। তার মানে তুমি ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যেই কাজগুলো করে থাকো সেগুলোই হচ্ছে আমার বিপণন কার্যাবলী। অর্থাৎ ভোক্তাদের প্রয়োজন, ভোক্তাদের আমরা আগের ক্লাসে আমরা যে চ্যাপ্টার 1-এ কিন্তু আমরা দেখেছি প্রয়োজন, অভাব, চাহিদার মধ্যে পার্থক্যগুলো। সো একজন ভোক্তার প্রয়োজন এবং অভাবের সন্তুষ্টি বিধানের জন্য এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যা কিছু করে থাকি সব কিছুই কিন্তু বিপণন কার্যাবলীর মধ্যে পড়ে। এবং এখানে আমরা একটা জিনিস বুঝি যে এখানে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বলতে আমরা কিন্তু সবসময় বুঝে থাকি মুনাফা। একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিপণন কার্যাবলীর মধ্যে কোন ধরনের কার্যাবলীগুলো আছে? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কীকরণ। এখানে যেই নামগুলো মেনশন করা আছে এগুলো হচ্ছে উৎপাদনের সময়কালীন কার্যাবলী। এছাড়াও আমাদের উৎপাদনের আগে এবং উৎপাদনের পরে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সো সহজে বলা যায় যে ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য বিপণনের আন্ডারে আমরা যত রকমের কাজ করি সব কিছুকে একত্রে বলা হচ্ছে বিপণন কার্যাবলী। সো আমরা বিপণন কার্যাবলীকে যদি সহজে বোঝাতে চাই তাহলে সেটা আমরা বলতে পারি ভোক্তাদের সন্তুষ্টি বিধানের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম বা কার্যাবলী। আমার কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য আমি যে প্রোডাক্ট ক্রয় করছি, আমি যে বিক্রয় করছি, আমি যে বাজার তথ্য সংগ্রহ করছি, আমি আফটার সেল সার্ভিস দিচ্ছি, সব কিছুকেই কি বলা হবে? বিপণন কার্যাবলী। এবং এইটা উৎপাদনকারী এবং ভোক্তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। বিপণনের মধ্যে তুমি যেই কাজগুলো করে থাকো সেটার মাধ্যমে উৎপাদক এবং ভোক্তারা কি একত্রিত হতে পারে এই কার্যাবলীর মাধ্যমে।
এটা আমাদের প্রতিষ্ঠানের বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি করে, সামাজিক অর্থনৈতিক উন্নতি করে থাকে। এই ইনফরমেশনগুলো জানা থাকলে কিন্তু তোমার সৃজনশীল খ লেখাটা অনেক ইজিয়ার হবে। সো বিপণন কার্যাবলী কোনটা? ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য যখন আমরা পণ্য ক্রয় থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্যটা আমরা চূড়ান্ত গ্রাহকের কাছে পৌঁছে দেই এবং সেখানেই থেমে যায় না, গ্রাহককে পণ্য পৌঁছানোর পর তাদের কাছ থেকে তাদের মতামত গ্রহণ করি, তাদেরকে আফটার সেল সার্ভিস দিয়ে থাকি, এই সকল কার্যাবলীকে একত্রে বলা হচ্ছে বিপণন কার্যাবলী। চলো আমরা খুব সহজে একটা ছকের মাধ্যমে দেখে নেই যে আমাদের বিপণন কার্যাবলীর মধ্যে কি কি থাকে। বিপণন কার্যাবলীর মধ্যে আমাদের 3টা সময় কাজ করতে হয়। একটা হচ্ছে উৎপাদনের আগে কিছু কাজ আমাকে কমপ্লিট করতে হবে, উৎপাদনের সময় বা উৎপাদন পরবর্তী সময়ে আমাকে কিছু কাজ করতে হবে এবং বিক্রয়ের পরবর্তী সময়ে আমাকে কিছু কাজ করতে হবে। তার মানে 3টা টাইমে আমাদের বিপণন কার্যাবলীর কাজ হয়, উৎপাদনের আগে, উৎপাদনের পরে এবং বিক্রয়ের পরবর্তী সময়। প্রথমে আসি হচ্ছে আমাদের উৎপাদন কার্যাবলী, যেটা আমরা উৎপাদনের আগে করব। বিপণন কার্যাবলীগুলো যেগুলো আমরা উৎপাদনের আগে করব, প্রথমে আসে বিপণন পরিবেশ বিশ্লেষণ, তারপরে বাজার তথ্য সংগ্রহ, পণ্য পরিকল্পনা এবং উন্নয়ন, প্রোডাক্ট নিয়ে আমি প্ল্যানিং করব, ডেভেলপ করব, তারপরে আমি কাঁচামাল ক্রয় করব, অর্থ সংস্থান করব। এখানে আরও বইয়ে আরও অনেক কিছু আছে, কিন্তু বেসিক কিন্তু এই 4টা। এরপর উৎপাদনের পরে আমাদের কি কি কাজ হবে? উৎপাদনের পরে আমরা পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, বিজ্ঞাপন এবং বিক্রয় করে থাকি। উৎপাদনের পরে আমরা এই 7টা কাজ করে থাকি এবং একদম শেষে বিক্রয়ের পরবর্তী কার্যাবলী কি কি? বিক্রয়োত্তর সেবা দেওয়া বা আফটার সেল সার্ভিস, ভোক্তার সন্তুষ্টি পরিমাপ করা, আমার কাস্টমাররা আমার সার্ভিসটা পেয়ে কতটুকু সন্তুষ্ট এটা পরিমাপ করব এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তার মানে তোমার ভোক্তারা কিন্তু তোমার সেবা যেটা পাচ্ছে বা পণ্য যেটা পাচ্ছে সেটা দিয়ে সন্তুষ্ট হতেও পারে, নাও হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে নিতে হবে সংশোধনমূলক ব্যবস্থা, যাতে আমার ভোক্তারা আরও বেটার সার্ভিস আগামীতে পেয়ে থাকে। এখন আমরা প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে দেখব, বৈশিষ্ট্যগুলো দেখব, যাতে আমরা খুব সহজে সিকিউতে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। সো চলো প্রথমে দেখে নিই উৎপাদন পূর্ব কার্যাবলী কোনগুলো। উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে প্রথম আসে হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। তার মানে আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে বিপণন কার্যাবলীগুলো পরিচালনা করব, সেই এনভায়রনমেন্টটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এখানে 2 ধরনের এনভায়রনমেন্ট থাকে, একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। আমাকে 2টাই যাচাই বাছাই করে বিভিন্ন ইনফরমেশন গেইন করতে হবে। এই কাজগুলো আমরা কেন করব? যাতে এই এনভায়রনমেন্টে আগামীতে আমার পণ্য বা সেবা কীরকম পারফর্ম করবে এই জিনিসটা যাতে আমরা আগের থেকে অনুমান করতে পারি। সো আমাদের ব্যষ্টিক পরিবেশের মধ্যে কি কি আসে? আমাদের প্রতিষ্ঠান আসে, সরবরাহকারী আসে, আমাদের কম্পিটিটর আসে, আমাদের ভোক্তা বা ক্রেতারা আসে। এবং সামষ্টিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, অর্থগত পরিবেশ আসে। সাধারণত ব্যষ্টিক পরিবেশ ওঠে যেটা আমাদের কন্ট্রোলে থাকে, আমরা আমাদের মোটামুটি প্রতিযোগী, তারপরে সরবরাহকারী, এগুলোর উপর কিন্তু আমাদের ইম্প্যাক্ট আছে এবং এগুলো কিছুটা কন্ট্রোলেবল। আর সামষ্টিক পরিবেশ হতে যেগুলো একদমই আনকন্ট্রোলেবল এবং এগুলো সব প্রতিষ্ঠানকে সমানভাবে ইফেক্ট করে। ধরো এখন রাজনৈতিক একটা অস্থিতিশীলতা চলছে, যদি এরকম সিচুয়েশন হয় সব দোকানই বন্ধ থাকবে, সবাই ইফেক্টেড হবে, সেটা হচ্ছে আমার সামষ্টিক পরিবেশের আন্ডারে। আর ব্যষ্টিক পরিবেশ কোনটা? যেখানে শুধুমাত্র আমি ইফেক্টেড হব, সেটা হচ্ছে আমার ব্যষ্টিক পরিবেশ। সো আমাকে উৎপাদনের আগে কিন্তু এই ব্যষ্টিক পরিবেশ আর সামষ্টিক পরিবেশগুলো অ্যানালাইসিস করতে হবে, যাতে আমি বুঝতে পারি আমি যেই পণ্য বা সেবাটা আনতে যাচ্ছি সেই পণ্য বা সেবাটা কি এই পরিবেশে ভালো মতো পারফর্ম করবে কিনা, আমার ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে পারবে কিনা। সো আমাকে অবশ্যই বিপণন পরিবেশগুলো বিশ্লেষণ করে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। আমরা সবাই বাজার কি এটা কিন্তু জানি। বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি এবং এখানে যত রকমের ক্রেতা আছে এরাই কিন্তু আমার কাস্টমার, যারা বর্তমানে ব্যবহার করছে এবং যারা পরবর্তীতে ব্যবহার করবে। এদের তথ্যগুলো আমি কেন বিশ্লেষণ করব? আমি এই জন্য বিশ্লেষণ করব যাতে আমি বুঝতে পারি যে এরা কি চাচ্ছে, কি ধরনের পণ্য চাচ্ছে।
তুমি যদি কখনো মার্কেট অ্যানালাইসিস ছাড়া, কোনো বাজার জরিপ ছাড়াই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসো, এটা অবশ্যই ফেল করবে। কারণ তুমি জানো না তুমি কাস্টমারের কোন চাহিদার জন্য প্রোডাক্ট আনতেছো, আদৌ তোমার ভোক্তারা বা তোমার প্রোবাবল কাস্টমাররা কি তোমার ওই প্রোডাক্টটা চাচ্ছে কিনা। সো এইখানে তোমার মূলত ক্রেতার রুচি, পছন্দ, অভ্যাস, প্রয়োজন, চাহিদা ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয় এবং ইত্যাদি তথ্য বিচার বিশ্লেষণ করে একটা ডিসিশনে পৌঁছানো হয় যে আমরা এই ধরনের প্রোডাক্টটা মার্কেটে আনতে যাচ্ছি। সো তোমাকে অবশ্যই বিপণনে কোনো উৎপাদন কার্য করার আগে তোমাকে মার্কেটের কি অবস্থা, বাজারের কি অবস্থা, এই জিনিসটা যাচাই করতে হবে এবং সকল ইনফরমেশনগুলো বাজার জরিপের মাধ্যমে কালেক্ট করতে হবে। তৃতীয়ত হচ্ছে পণ্য পরিকল্পনা এবং উন্নয়ন। প্রোডাক্টের ব্যাপারে তোমার আগের থেকে প্ল্যানিং করতে হবে এবং তোমার প্ল্যানিং ওয়াইজ তোমার প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে। প্রোডাক্ট প্ল্যানিংয়ের মধ্যে কি কি আসে? প্রোডাক্ট প্ল্যানিংয়ের মধ্যে কি পণ্য, কাদের জন্য, কত পরিমাণে উৎপাদন করবে, এই জিনিসটা নির্ধারণ করা হয়। আগেই তোমাকে প্ল্যান করে ফেলতে হবে তুমি কোন প্রোডাক্টটা আনতে চাচ্ছ, তুমি কতটুকু প্রোডাক্ট আনতে চাচ্ছ, কতটুকু উৎপাদন করবে, তোমার ভোক্তা কারা, এটা কি ছোট বাচ্চারা ব্যবহার করতেছে, এটা কি প্রাপ্তবয়স্করা ব্যবহার করতেছে, নাকি এটা বৃদ্ধরা ব্যবহার করতেছে, এই সব কিছু তোমাকে প্ল্যান করতে হবে এবং তোমার প্ল্যানিং ওয়াইজ তোমার প্রোডাক্ট উন্নয়ন হবে। তোমাদের মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, একটা সিকোয়েন্স আছে যে এই কাজ, প্রথমে একটা কাজ, এরপরে এরকম আরেকটা বক্স দেওয়া থাকে। এখানে ধরো কোনো একটা অপশনে দেওয়া থাকলো আগে উন্নয়ন এরপরে পরিকল্পনা, আর কোনো একটা অপশনে দেওয়া থাকলো আগে পরিকল্পনা পরে উন্নয়ন। সো তোমাকে জিজ্ঞেস করা হয় নিচের কোনটি সঠিক। তার মানে পণ্য পরিকল্পনা এবং উন্নয়নের মধ্যে আগে আমি প্ল্যানিং করব, এরপরে আমি ডেভেলপ করব। সো পরিকল্পনা আগে এবং উন্নয়ন পরে। সো আমরা যদি একটু আগের স্লাইডে যাই তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি এই তিনটা নিয়ে আলোচনা করেছি এবং এই তিনটা তোমাদের উৎপাদন পূর্ব কার্যাবলীর মধ্যে বেশি ইম্পর্টেন্ট। এবং একদম শেষে আসছে হচ্ছে কাঁচামাল ক্রয়। তোমাকে উৎপাদনের জন্য উৎপাদনের আগেই কি করতে হবে? কাঁচামালগুলো ক্রয় করতে হবে। কাঁচামাল ছাড়া কিন্তু তুমি উৎপাদনে যেতে পারবে না। কাঁচামাল কোনগুলো? যেগুলো ছাড়া আমার পণ্য উৎপাদন করা সম্ভব নয়। যেরকম ধরো তুমি আসবাবপত্র তৈরি করতে চাচ্ছ কাঠের, তাহলে সেই ক্ষেত্রে কাঠ হচ্ছে আমার কাঁচামাল। এখানে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্যের মালিকানা গ্রহণ করাকে হচ্ছে ক্রয় বলা হয় এবং ক্রয়ের মাধ্যমে আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আমরা জানি ক্রয়ের মাধ্যমে আমাদের মালিকানাগত বা যেটাকে আমরা বলে থাকি সত্ত্বগত, মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে ক্রয় করার পদ্ধতি। তার মানে আমরা কোন পদ্ধতিতে ক্রয় করব। ক্রয় অনেকভাবে করা যায়। আমরা এখন অনলাইন শপিং করি না, অনলাইনে শপিং করতে পারি, অনলাইনে পণ্য ক্রয় করতে পারি, আমরা যে ক্রয় করতে পারি, ঠিক আছে, অনেক ওয়ে আছে। সো মূলত এই চারভাবে আমরা ক্রয় করতে পারি। প্রথম আসে হচ্ছে পরিদর্শনের মাধ্যমে ক্রয়। পরিদর্শন মানে হচ্ছে সশরীরে উপস্থিত থেকে পণ্য যাচাই বাছাই করে ক্রয় করা। তার মানে কাঁচামাল ক্রয় করার জন্য তুমি কাঁচামাল বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে যাবা, সেখানে যে তোমার প্রোডাক্টগুলো ইন্সপেকশন করে দেখবা যে তুমি কোনগুলো চাচ্ছ, কোন মানের চাচ্ছ, এবং সশরীরে যাচাই বাছাই করার মাধ্যমে যখন তুমি ক্রয় করবা সেটাকে বলা হচ্ছে আমার পরিদর্শনের মাধ্যমে ক্রয়। এরপরে আছে নমুনা সংগ্রহের মাধ্যমে ক্রয়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে বিক্রেতা সাধারণত তোমার প্রতিষ্ঠানে নমুনা প্রেরণ করে থাকে বা স্যাম্পল প্রেরণ করে থাকে, অনেক রকমের স্যাম্পল পাঠায়। এইখান থেকে তোমার যেই প্রোডাক্ট বা যেই ধরনের কাঁচামালটা পছন্দ তুমি সেটা পরবর্তীতে বাল্ক অ্যামাউন্টে অর্ডার করতে পারো। তৃতীয় আসে হচ্ছে পণ্য বিবরণের মাধ্যমে ক্রয়। এটা হচ্ছে ক্যাটালগের মাধ্যমে। এটা কোনটা? এটা খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবা, এটা হচ্ছে ক্যাটালগ। এখানে যেটা হয়, এই ধরনের ক্ষেত্রে আমার পণ্য সম্পর্কে আমার আস্থা আছে, প্রোডাক্ট ঠিক আছে এটা আমি জানি। সো আমি কি করি? জাস্ট ক্যাটালগ দেখে আমি পণ্যটা অর্ডার করে দিই। এবং শেষমেশ আসে হচ্ছে গ্রেডিংয়ের মাধ্যমে ক্রয়। তুমি চাইলে তোমার যেই কাঁচামালগুলো দরকার সেগুলোকে গ্রেড করতে পারো। গ্রেডিং বলতে ABCD বিভিন্ন গ্রেডে নিয়ে আসতে পারো এবং গ্রেড অনুযায়ী ক্রয় করতে পারো, যে আমি A গ্রেডের পণ্যগুলো কিনবো, আমি B গ্রেডের পণ্যগুলো কিনবো। সো এই চারভাবে হচ্ছে আমরা পণ্য ক্রয় করে থাকি। সো ওভারঅল যদি বলি, আমরা উৎপাদনের পূর্বে আমরা এই চারটা কাজ হচ্ছে সাধারণত করে থাকি। আমরা কিন্তু এতক্ষণ বিপণন কার্যাবলীর মধ্যে উৎপাদনের আগে যেই কাজগুলো করতে হতো সেগুলো জেনে ফেলেছি। এখন আমরা দেখব উৎপাদনের পরবর্তীতে কোন কাজগুলো করতে হয়।
উৎপাদনের পরবর্তীতে প্রথম আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পরিবহন। পণ্য উৎপাদন করে ফেলেছি, এখন এটাকে আমার বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছে দিতে হবে বিক্রয়ের জন্য। সেটা হতে পারে আমার পাইকারের কাছে পৌঁছে দিতে হবে, খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দিতে হবে, অথবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে। সো পরিবহন কি? উৎপাদন স্থান হতে পণ্য বিক্রয় বা ব্যবহার স্থানে স্থানান্তর করাকে বলা হচ্ছে পরিবহন। এখানে প্রোডাক্টটাকে জাস্ট ট্রান্সফার করা হয় উৎপাদনের জায়গা থেকে যেখানে সেটা ভোগ করা হবে অথবা যেখানে সেটা বিক্রয় করা হবে। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হচ্ছে, এইটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা জানি পরিবহন আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে, এবং পরিবহনের কারণে আমরা আমের দিনে রাজশাহীর আমগুলো কিন্তু ঢাকায় পেয়ে থাকি। কোন ধরনের উপযোগ এখানে সৃষ্টি হয়েছে? এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। এবং পরিবহনের নর্মালি প্রকারভেদ কি কি আছে? 4টা প্রকারভেদ আছে। এই 4টা পথে সাধারণত পণ্য পরিবাহিত হয়ে থাকে, এর বাহিরে আসলে পণ্য পরিবহন করা সম্ভব না। প্রথম হচ্ছে আমরা সড়ক পথে আনতে পারি, দ্বিতীয়ত আমরা আকাশ পথে আনতে পারি যেটা অনেক বেশি ব্যয়বহুল, তৃতীয়ত আমরা জলপথে আনতে পারি যেটা সবচেয়ে বেশি ফেমাস। তুমি এক দেশ থেকে অন্য দেশে প্রোডাক্ট আনলে সাধারণত তোমার জলপথে আনা হয়, কারণ আকাশ পথে এটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় এবং সড়ক পথের সিস্টেম থাকে না। এক দেশ থেকে আরেক দেশে তোমার কিন্তু সব জায়গায় কিন্তু সড়ক পথ নেই, খুব কম দেশই আছে যারা সড়ক পথে একজন আরেকজনের সাথে রিলেটেড। এবং লাস্টলি পাইপলাইন। পাইপলাইন হচ্ছে যেটার মাধ্যমে তোমার হচ্ছে গ্যাস, খনিজ পদার্থ, এই টাইপের জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করা হয় অথবা এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা হয় পাইপলাইনের মাধ্যমে। এরপর চলে যায় গুদামজাতকরণ। গুদামজাতকরণ বা ওয়্যার হাউজিং, যেখানে আমার পণ্যটা স্টোর করা হয় পরবর্তীতে বিক্রয়ের জন্য অথবা নষ্ট হওয়া, ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য। উৎপাদনের পর থেকে বিক্রয় বা ভোগের পূর্ববর্তী সময় পর্যন্ত পণ্য সংরক্ষণের ব্যবস্থাকে বলা হচ্ছে আমার গুদামজাতকরণ অথবা ওয়্যার হাউজিং। এটা কেন করা হয়? যাতে আমার প্রোডাক্টটা পরবর্তীতে বিক্রয় করা যায়। বর্তমানে উৎপাদনের পরপর এটাকে স্টোরে রাখা হয়। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গুদামের প্রকারভেদ। তার আগে একটু বলে নেই গুদামজাতকরণ আমাদের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণ আমাদের সময়গত উপযোগ সৃষ্টি করে, সময়গত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণের কারণেই কিন্তু আমরা শীতকালীন মটরশুঁটি সারা বছর খেয়ে থাকি। তোমরা সবাই জানো যে তোমাদের আম্মুরা কিন্তু শীতকালীন যে মটরশুঁটিগুলো থাকে সেগুলো ব্যাপক পরিমাণে কিনে কিন্তু ফ্রিজে স্টোর করে। এইটা হচ্ছে আমাদের গুদামজাতকরণ, যার মাধ্যমে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করে থাকি। এই টপিকটা গুদামজাতকরণের প্রকারভেদটা তোমাদের ইউনিভার্সিটির কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা মূলত 4 ধরনের গুদামের কথা বলবো। লাস্টেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট প্রথম 3টা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসে হচ্ছে ব্যক্তিগত বা প্রাইভেট গুদামঘর। এটা হচ্ছে প্রতিষ্ঠান নিজের উৎপাদিত পণ্য নিজের সংরক্ষণের জন্য যে গুদামঘর তৈরি করে তাকে বলা হচ্ছে প্রাইভেট অথবা ব্যক্তিগত গুদামঘর। ধরো তুমি হচ্ছে জুস উৎপাদনকারী, আমের জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান। সো তুমি তোমার জুস উৎপাদন করার পরে এটাকে নিজে স্টোর করো নিজের গুদামে। এই যে গুদামটা, এটাকে বলা হচ্ছে তোমার ব্যক্তিগত বা প্রাইভেট গুদামঘর। দ্বিতীয়ত আছে পাবলিক গুদামঘর বা ডিউটি পেইড গুদামঘর। এইটা হচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে যারা গুদামঘর তৈরি করে ভাড়া দিয়ে দেয় অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের প্রোডাক্টগুলো স্টোর করার জন্য। এইটাকে বলা হয় পাবলিক গুদামঘর বা ডিউটি পেইড। তোমাকে এখানে পে করে গুদামটা নেওয়া লাগবে। তৃতীয়ত চলে আসে বন্ডেড গুদামঘর। বন্ডেড গুদামঘর কারা ব্যবহার করে? এটা হচ্ছে আমদানিকারকরা ব্যবহার করে। আমদানিকারকরা পোর্টে অথবা তোমার যদি আকাশপথে পণ্য এনে থাকে বা জলপথে পণ্য এনে থাকে, যেই পথেই পণ্য আনুক না কেন তাকে কিন্তু একটা শুল্ক দিতে হয়, আমদানি শুল্ক বা একটা এক্সেস ডিউটি থাকে। এই কস্টটা দেওয়ার আগে আমদানিকারককে এই পণ্যটা একটা গুদামে সংরক্ষণ করতে হয়। এইটাকে বলা হয় বন্ডেড গুদামঘর। এখানে কি হয়, আমদানিকারকের পণ্য পোর্টে, ধরলাম চট্টগ্রাম পোর্টে নামলো, সেখান থেকে এটা তাদের প্রতিষ্ঠানে, নিজস্ব প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার আগে তাকে কি করতে হবে? আমদানি শুল্ক পে করতে হবে। এই ডিউটিটা পে করার আগ পর্যন্ত এই প্রোডাক্টটা তো কোথাও স্টোর করতে হবে। এই যেখানে আমরা স্টোর করি সেটাকে আমাদের বলা হচ্ছে বন্ডেড গুদামঘর। এবং সবগুলো গুদামঘরের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বন্ডেড গুদামঘর, যেটা ব্যবহার করে আমাদের আমদানিকারকরা।
এরপর চলে আসে কিছু অন্যান্য গুদামঘর, যেরকম কোল্ড স্টোরেজ বা ফ্রিজিংয়ের জন্য গুদামঘর, বিশেষ পণ্যের জন্য গুদামঘর থাকতে পারে, ব্যাংকের গুদামঘর থাকতে পারে যেখানে তারা বেসিক্যালি বিভিন্ন কারেন্সি স্টোর করে। সো অন্যান্য অনেক ধরনের গুদামঘর থাকে, কিন্তু মূলত যদি ডেফিনেশন হিসেবে পড়তে হয় আমরা প্রাইভেট, পাবলিক এবং বন্ডেড, এই তিনটা হচ্ছে সবচেয়ে ভালো মতো পড়ব। এরপর চলে আসে প্রমিতকরণ এবং তার পরবর্তী ধাপে হচ্ছে পর্যায়িতকরণ। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং দুইটা ইন্টার রিলেটেড টপিক। তোমাদের অনেকের কাছে মনে হয় দুইটা আলাদা আলাদা, কিন্তু না, বিষয়টা ইন্টার রিলেটেড। প্রমিতকরণ করতে পারলে তুমি পর্যায়িতকরণ করতে পারবা। এবং খুব সহজ একটা কথা বলে দেই, প্রমিতকরণের ক্ষেত্রে কোনো কাজ হবে না, এখানে জাস্ট ডিসিশন নেওয়া হবে যে আমরা এভাবে কাজ করব, আর পর্যায়িতকরণে কাজটা করা হবে, অর্থাৎ বাস্তব রূপ দেওয়া হবে। ধরো তুমি চিন্তা করলে তুমি একটা জামা ডিজাইন করবা, সো তুমি কিভাবে ডিজাইন করবা এই জিনিসটা যখন ভাবতেছো, প্ল্যান করে ফেলতেছো যে জামার হাতাটা এরকম হবে অথবা নেক পোর্শনটা এরকম ডিজাইনের হবে, এই যে তোমার ডিসিশনগুলো, এইটাকে বলা হচ্ছে প্রমিতকরণ। আর অ্যাকচুয়ালি যখন তুমি জামাটা ওই ডিজাইনের তৈরি করার জন্য কাজ করবা তখন সেটাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। সো আমরা যদি একটু ডেফিনেশনটা দেখি, ক্রেতা পণ্যের যে বিশেষ গুণাগুণ পছন্দ বা অপছন্দ করে তার ভিত্তিতে পণ্যের মান তালিকা তৈরি করা। তার মানে পণ্যের কোন কোন বৈশিষ্ট্য অনুযায়ী তুমি ভাগ করতে চাচ্ছ, কি কি চাচ্ছ তোমার প্রোডাক্টে, এই সব কিছু প্ল্যান করা হচ্ছে প্রমিতকরণ। এখানে আমরা কি কি বিবেচনা করি? রং, আকার আকৃতি, স্থান ইত্যাদির পণ্যের মান নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। তার মানে তুমি ডিসিশন মেক করো যে তোমার পণ্যের মান কীরকম হবে। ধরো তুমি এক ধরনের জুস তৈরি করতে চাচ্ছ যেটাতে তোমার সুগার একদমই কম হবে, লো সুগারের হবে, আর আরেকটা আছে যে তুমি নর্মাল তৈরি করতে চাচ্ছ। তাহলে এই যে মান নির্ধারণ করে দিলা যে এক টাইপের জুসের সুগার হবে লো আর আরেক টাইপের জুসের সুগার হবে নর্মাল, তাহলে এই যে মান নির্ধারণ করলা এইটাকে বলা হচ্ছে আমাদের প্রমিতকরণ। এটা হচ্ছে বেসিক্যালি সিদ্ধান্ত গ্রহণের কাজ। ওকে, আর এরপরে চলে আসে আমাদের পর্যায়িতকরণ। এই যে তুমি একটু আগে যে মানগুলো নির্ধারণ করলা যে লো সুগার হবে, নর্মাল সুগার হবে, এই অনুযায়ী যখন তুমি কাজ করবে তখন তাকে বলা হবে পর্যায়িতকরণ অথবা গ্রেডিং। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ বলে। তার মানে প্রমিতকরণের ধাপে তুমি যা চিন্তা ভাবনা করছিলা সেটাকে বাস্তবে রূপ দেওয়াকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। আমকে বড়, মাঝারি, ছোট এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। এই যে তোমার কাজটা তুমি করে ফেলবা সেটাকে বলা হবে সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ। এই আমের উদাহরণটা দিয়ে যদি আমি চিন্তা করি, ধরো এই আমের দিনে সামনে যদি গ্রীষ্মকাল আসতেছে, শীতের প্রায় শেষ, সো সেই ক্ষেত্রে আগামীতে তোমার ধরো একই বাগানে মাঝারি, বড়, ছোট সব রকমের আম হচ্ছে। এখন তুমি চিন্তা করলে আচ্ছা এদেরকে বিক্রয়ের জন্য আমি কিভাবে ভাগ করব? আমি এদেরকে আকার দিয়ে ভাগ করব। আমি এদেরকে কি দিয়ে ভাগ করব? আকার দিয়ে। এই যে আকার আকৃতি দিয়ে ভাগ করার যে তুমি চিন্তাটা করলা, এই চিন্তাকে বলা হচ্ছে আমার প্রমিতকরণ। আর যখন তুমি এই অনুযায়ী পূর্বের যে মানটা নির্ধারণ করছো, বড়, মাঝারি আর ছোট, এই অনুযায়ী যখন কাজ করে ফেলবা, অর্থাৎ আমকে অ্যাকচুয়ালি তুমি ভাগ করবা, তখন সেটাকে বলা হচ্ছে পর্যায়িতকরণ। এবং তোমরা প্রায়ই একটা কোশ্চেন শুনে থাকবা, নিচের কোনটি পর্যায়িতকরণের ভিত্তি? পর্যায়িতকরণের ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। পর্যায়িতকরণের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে প্রমিতকরণ। এবং এইটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের ক এবং খ এর জন্য। এরপরে চলে যাচ্ছি মোড়কীকরণ বা প্যাকেজিং, যেখানে বেসিক্যালি আমার প্রোডাক্টটাকে আকর্ষণীয় করার জন্য, প্রোডাক্টটাকে ক্ষতি হওয়ার হাত থেকে বা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কোনো কিছু দ্বারা আবৃত করাকে বলা হচ্ছে প্যাকেজিং বা মোড়কীকরণ, যেটা কখন করা হয়? উৎপাদনের পরবর্তী সময়। এরপর আসে হচ্ছে বিজ্ঞাপন, খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা নিয়ে তোমরা সামনে আলাদা আলাদা চ্যাপ্টারও পাবা। বিজ্ঞাপন হচ্ছে কোনো সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে যখন পণ্য, সেবা বা ধারণার নৈবেক্তিক উপস্থাপন করা হবে তখন তাকে বলা হচ্ছে বিজ্ঞাপন। এখানে কিন্তু আমাদের কয়েকটা পয়েন্ট আছে।
প্রথম পয়েন্টটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্যোক্তা। তার মানে তোমার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকবে যারা হচ্ছে এই বিজ্ঞাপনের কাজটা করবে। কেন করবে? অর্থের বিনিময়ে করবে। তার মানে একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি তোমার অর্থের বিনিময়ে তোমার পণ্য, সেবা বা ধারণাকে জনগণের মধ্যে যখন উপস্থাপন করবে সেই কাজটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন। ধরো তুমি ওই যে একটু আগে একটা জুস তৈরি করলে না, সুগার ফ্রি জুস, এখন এটা জনগণকে জানাতে হবে খুব অ্যাট্রাকটিভ ওয়েতে। তুমি কি করবা? একটা অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে যাবা, যে তাদেরকে একটা টাকা দিবা, তারা কি করবে? তারা ক্রিয়েটিভভাবে তোমার প্রোডাক্টটাকে জনগণের কাছে উপস্থাপন করবে। এইটাকে বলা হচ্ছে বিজ্ঞাপন অথবা অ্যাডভার্টাইজিং। এর মাধ্যমে ক্রেতারা আমাদের পণ্য সেবা সম্পর্কে জেনে ক্রয় করতে আগ্রহী হয়। অ্যাডভার্টাইজিং ছাড়া কিন্তু প্রোডাক্ট জনগণের কাছে বৃহৎ পরিসরে পৌঁছে দেওয়াটা কিছুটা অসম্ভব, এবং যদি পৌঁছানো যায়ও সেটা খুব কম পরিসরে হয়। এই জন্য মেজরিটি কোম্পানি যখন নতুন প্রোডাক্ট লঞ্চ হয় তখন কিন্তু এটা খুব ভালো মতো অ্যাডভার্টাইজিং করে থাকে। এরপর শেষমেশ চলে আসি হচ্ছে বিক্রয়। সব কিছু করার পর এবার আমি প্রোডাক্টটা উৎপাদন করার পর আমার কাজ কি? প্রোডাক্টটা সেল করা। অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকটে পণ্যের মালিকানা যখন হস্তান্তর করা হয় তখন সেটাকে বলা হয় বিক্রয়। এবং তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই লাইনটা, এটি বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়, কারণ বিপণনের সব কাজই ফেল হয়ে যাবে যদি না তুমি প্রোডাক্টটা বিক্রয় করতে পারো। তুমি যদি প্রোডাক্টটা বিক্রয় করতে না পারো তাহলে কিন্তু তোমার যে আগের যে কাজগুলা সেটা কোনো ফল পাবে না। তোমার প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য মুনাফা অর্জন করা, সেই সাথে ক্রেতাকে একটা ভ্যালু দেওয়া, ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, সব কিছুই জড়িত হচ্ছে আমার এখানে বিক্রয়ের সাথে। এবং তোমার এর মাধ্যমে অর্থ অর্জিত হয় যা দ্বারা সামগ্রিক ব্যয় নির্বাহ করা হয়। যত রকমের ব্যয় আছে আলটিমেটলি বিক্রয়ের মাধ্যমে তুলে আনা হয়। প্রতিষ্ঠান এ যাবৎকালে যত খরচ করেছে সব কিছু কিন্তু বিক্রয়ের মাধ্যমে তুলে আনে। সো এই ছিল আমাদের উৎপাদন পরবর্তী কার্যাবলী। আমাদের উৎপাদন পরবর্তীতে টোটাল 60টা কার্যাবলী ছিল, এবং এই কার্যাবলীগুলি কিন্তু আমাদের স্থানগত, সময়গত, তথ্যগত, মালিকানাগত উপযোগ সৃষ্টি করে থাকে। এবার আমরা দেখব হচ্ছে বিক্রয় পরবর্তী কার্যাবলী। আমাদের পণ্য তৈরি হয়ে গেছে, পণ্য বিক্রয় হয়ে গেছে, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয়। আমাদের কিন্তু বিক্রয়ের পরও আমাদেরকে কিছু কার্যাবলী করতে হয়, যেটার মধ্যে প্রথম হচ্ছে বিক্রয়োত্তর সেবা অথবা আফটার সেল সার্ভিস। তুমি একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে বিক্রয় করে দিয়েছো, এরপর কিন্তু তার সাথে তোমার সব সম্পর্ক শেষ, দায় দায়িত্ব শেষ, ব্যাপারটা এরকম না। তুমি যদি লং টার্মের সম্পর্ক রাখতে চাও, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বিক্রয়োত্তর সেবা দিতে হবে। পণ্য বিক্রয়ের পরবর্তী যে ধরনের সেবাগুলো দেওয়া হয় সেগুলোই হচ্ছে বিক্রয় পরবর্তী সেবা অথবা বিক্রয়োত্তর সেবা। এটার মধ্যে মোস্টলি আছে হচ্ছে ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি, সংস্থাপন। তোমাকে বিক্রয় করার পরও মাঝে মধ্যে তোমার প্রোডাক্টটা তোমার কাস্টমার পর্যন্ত পৌঁছে দিতে হয়, হোম ডেলিভারি দিতে হয়, এরপরে তোমাকে সংস্থাপন করে দিতে হয়। তোমরা এটা সবচেয়ে বেশি খেয়াল করবে হচ্ছে কাঠের জিনিসপত্রের ক্ষেত্রে, যেটা একদম ভাগ ভাগ হয়ে আসে। মাঝে মধ্যে তোমার যে হাই এন্ড প্রোডাক্টগুলো থাকে বা তোমার আসবাবপত্র তৈরিকারী প্রতিষ্ঠানগুলো থাকে, যেরকম হাতিল, এরা কি করে তাদের আসবাবপত্রগুলোকে ভাগ ভাগ করে রাখে এবং তারা যে সেট আপ করে দেয়। তোমার পুরো প্রোডাক্টটাকে দেখা যায় যে একটা আলমারি অত বড় ওইভাবে ট্রান্সফার করা হয় না, ওইটাকে ভেঙে ছোট ছোট পার্টে রাখা হয়, পরে এটা কাস্টমারের বাসায় যেয়ে ফিক্স করে দেওয়া হয়, সংস্থাপন করে দেওয়া হয়। এগুলো সব কিছুই কিন্তু তোমার আফটার সেল সার্ভিস। তারপর গ্যারান্টি, ওয়ারেন্টি তো এগুলোর সাথে থাকছেই। পরবর্তীতে আছে ভোক্তার সন্তুষ্টি পরিমাপ। এটা আমি আগেই বলেছি যে কাস্টমার তোমার স্যাটিসফাই হলো কি না, এটা কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত বুঝবা না যতক্ষণ পর্যন্ত তুমি ওটা পরিমাপ করবা। তোমার পণ্যটা সেল করলা, এরপর কিন্তু তোমাকে তাকে বারবার নক করতে হবে, স্যার আমাদের প্রোডাক্টটাতে কি আপনি সন্তুষ্ট, কোথাও কি কোনো সমস্যা আছে কিনা, আপনার কি কোনো ফিডব্যাক আছে কিনা। এই ক্ষেত্রে আমাকে পণ্য থেকে প্রাপ্ত সুবিধার সাথে প্রত্যাশার তুলনা করলে আমি যা বুঝতে পারবো যে ভোক্তার সন্তুষ্টিটা কীরকম। এই জিনিসটা কিন্তু ভোক্তা যা ক্রয় করবে এবং যা প্রেডিক্ট করেছিল যে এইরকম আমি একটা ফলাফল পেতে পারি, এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার ভোক্তার সন্তুষ্টি। তোমাদেরকে আমি চ্যাপ্টার 1 পড়ানোর সময় বলেছিলাম যে তোমার প্রাপ্ত সুবিধা যদি হয় 100 টাকা এবং তোমার প্রত্যাশা ছিল ধরো 90 টাকার সুবিধা পাবা, তাহলে কিন্তু তুমি সন্তুষ্ট হবা এবং তুমি ডেলাইট কাস্টমার হবা যে মাত্র 90 এক্সপেক্ট করে 100-এর সমান আমি সুবিধা পেয়েছি।
অ্যানাদার এক্সাম্পল, ধরো তুমি একটা মোবাইল ফোন কিনেছো যেটা থেকে তুমি এক্সপেক্ট করতেছো তুমি 5 বছর নেক্সট 5 ইয়ার্স তুমি সার্ভিস পাবা, বাট তুমি কি দেখলা যে না, এটা খুব স্মুথলি তোমাকে 7 বছর পর্যন্ত সার্ভিস দিচ্ছে, তাহলে তুমি কি সন্তুষ্ট? আর অপোজিট দিকে যদি তোমার 5 বছর এক্সপেক্ট করো আর সার্ভিস দেয় হচ্ছে মাত্র 3 বছর, তাহলে কি তুমি অসন্তুষ্ট বা ডিসস্যাটিসফাইড কাস্টমার। এই জিনিসটা আমাকে প্রতিষ্ঠান হিসেবে পরিমাপ করতে হবে। পরবর্তীতে আছে হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তুমি পরিমাপ করে ফেললা, এখন দেখলা যে না, আমার কাস্টমার তো স্যাটিসফাইড না, তাহলে পরবর্তীতে তোমাকে কি করতে হবে? সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। এইখানে ভোক্তা সন্তুষ্টি পরিমাপের পর প্রত্যাশা অনুযায়ী বিপণনকারীকে তার পণ্য মূল্য বন্টন প্রসারমূলক কর্মকাণ্ডে সংযোজন করতে হয়। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, প্রাইস, প্লেস আর হচ্ছে প্রমোশন, যেটাকে আমরা বলি হচ্ছে 4P। এটা হচ্ছে মার্কেটিং মিক্স। তুমি যখন একটা প্রোডাক্ট সেল করে দেখলা যে আমার কাস্টমার স্যাটিসফাইড না, তখন তোমাকে এই 4টার মধ্যে চেঞ্জেস আনতে হবে। কোনটার মধ্যে? প্রথমে আসে হচ্ছে প্রোডাক্ট, হয়তো তোমার প্রোডাক্টে কোনো সমস্যা আছে বা তোমার প্রাইসটা অনেক বেশি, তারপরে কোথায় বিক্রি করতেছো, প্লেস, অথবা তোমার প্রমোশন কার্যক্রমের মধ্যে তোমাকে চেঞ্জেস আনতে হবে। এই 4টার মধ্যে চেঞ্জেস আনার মাধ্যমে তুমি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সো এই ছিল আমাদের বিপণনের কার্যাবলীগুলো। মূলত এগুলো থেকেই তোমাদের ঘুরে ফিরে কোশ্চেনগুলো থাকে, এবং পুরো চ্যাপ্টার যদি তোমরা ওভারভিউ করো তাহলে দেখবে এই টপিকগুলোই কিন্তু তোমাদের চ্যাপ্টারে আছে। সো আমরা যদি ছোট্ট করে দেখি যে আমরা কোন কোন জিনিসগুলো পড়লাম, আমরা উৎপাদনের পূর্বে কি কি কাজ করব, উৎপাদনের পরবর্তীতে কি কি কাজ করব, এবং বিক্রয়ের পরবর্তী সময়ে কি কি কাজ করব, এগুলোই কিন্তু দেখলাম, এবং এই চ্যাপ্টারে মূলত এগুলোই আছে। এখন পালা হচ্ছে তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়ার যে এই চ্যাপ্টার থেকে মূলত ক, খ এবং গ, ঘয়ের জন্য কোন টাইপের কোশ্চেনগুলো থাকে। সো চলো দেখে নিই এই চ্যাপ্টার থেকে আমাদের কোন টাইপের কোশ্চেন থাকে। প্রথমত সৃজনশীল ক এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন কি কি আছে? বিপণন কার্যাবলী কি, পণ্য পরিকল্পনা কি, এটার সাথে আরেকটা কোশ্চেন আছে পণ্য উন্নয়ন কি, বাজার তথ্য কি, অর্থ সংস্থান কি, ক্রয় কি, বিক্রয় কি, পরিবহন কি, গুদামজাতকরণ কি, প্রমিতকরণ কি, পর্যায়িতকরণ কি, মোড়কীকরণ কি। এখানে চাইলে তোমরা আরেকটা কোশ্চেন অ্যাড করতে পারো, সেটা হচ্ছে বিজ্ঞাপন কি। ঘুরে ফিরে তোমার যতগুলো বিপণন কার্যাবলী আছে সবগুলো বলতে কি বোঝায়, প্রায় সৃজনশীলের কতে এই কোশ্চেনগুলো থাকে। এরপর আসে হচ্ছে সৃজনশীলের খতে। ক্ষয়ের এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সৃজনশীলের ক্ষয়ের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে খুব অ্যাকুরেটলি লেখার প্র্যাকটিস করতে হবে। প্রথমে আসে হচ্ছে বিক্রয়োত্তর সেবা বলতে কি বোঝায়, পণ্য বিক্রয়ের পরবর্তী সময়ে প্রতিষ্ঠান যে সেবাগুলো ভোক্তাদেরকে দিয়ে থাকে সেটাকে বিক্রয়োত্তর সেবা বলে, গ্যারান্টি, ওয়ারেন্টি, এগুলো। এরপরে বাজার তথ্য সংগ্রহ বলতে কি বোঝায়, বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, এটা ব্যাখ্যা করতে হবে, যেটাকে আমরা অলসো বলে থাকি মালিকানাগত সেবা। তারপরে হচ্ছে বিপণনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, খুবই ইম্পর্টেন্ট। তুমি যত ভালো কাঁচামাল ক্রয় করবা তোমার তত ভালো প্রোডাক্ট উৎপাদিত হবে এবং বিক্রয়টা তত সহজ হবে, তাই বলা হয় উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। তুমি ভালো ক্রয় করলে বিক্রয়টাও তোমার ততটাই ভালো হবে। এরপর আসে গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। আমরা জানি গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে। এরপরে পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, ব্যাখ্যা করতে হবে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়, কেন? কারণ প্রমিতকরণ পর্যায়িতকরণের ভিত্তি, এটা এক্সপ্লেইন করতে হবে। তারপরে পণ্যের মোড়কে পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা হয়। আমরা প্যাকেজিংয়ে কিন্তু ইনগ্রেডিয়েন্ট, প্রাইস, ইউজেস, কিভাবে কি আছে সব কিছু দেখতে পারি, সব রকমের তথ্য এখানে দেওয়া থাকে। এবার আসা হচ্ছে সৃজনশীলের গ এবং ঘয়। গতে মাঝে মধ্যে তোমাদের বিভিন্ন ধরনের উপযোগ নিয়ে প্রশ্ন আসে, স্থানগত, সময়গত, কাল অথবা কালগত, মালিকানাগত, তথ্যগত, এটা নিয়ে মাঝে মধ্যে কোশ্চেন আছে। এছাড়া সবচেয়ে বেশি কোশ্চেন আসে বিপণন কার্যাবলী নিয়ে। কোন ধরনের কার্যাবলী? পর্যায়িতকরণ, প্রমিতকরণ, গুদামজাতকরণ, পরিবহন, মোড়কীকরণ, বিজ্ঞাপন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, এই টপিকগুলো নিয়েই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো বেশি থেকে থাকে। সো এই ছিল আমাদের মার্কেটিং দ্বিতীয় পত্রের 3 নম্বর চ্যাপ্টার, যেটা কিনা বিপণন কার্যাবলী। এবং এই চ্যাপ্টারের মধ্য থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবে, এবং সেই সাথে
এই চ্যাপ্টারে আমি যা কিছু বললাম ঘুরে ফিরে এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ থাকে, যেরকম পর্যায়িতকরণের ভিত্তি কোনটা, প্রমিতকরণ, তারপরে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে কি বলে, পর্যায়িতকরণ, এই ধরনের কোশ্চেনগুলো থেকে থাকে। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং ইনশাল্লাহ তোমাদের আগামীতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে নতুন একটা ক্লাসে দেখা হবে।